শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের 3.5 লাখ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে তিনি বলেছেন, লাখ লাখ ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বাইরে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ইনসাফ ভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সকল ইমাম, খতিব, মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থনের আহ্বান জানান তারেক রহমান। সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইমামদের নেতৃত্বে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে। দেশের সকল মসজিদ কমিটি ইমাম, খতিবদের পরামর্শ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। মসজিদ কমিটিতে ইমাম এবং খতিব সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে। আমি আপনাদের এই দাবির সাথে একমত না। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। কোন কোন দল নানা কর্মসূচি দিলেও বিএনপি সাংঘর্ষিক কোনো রাজনীতিতে জড়াবে না। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। নির্বাচন বানচালে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র দেশের মানুষ সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, যেখানে আগামীর বাংলাদেশ ও চিকিৎসা খাত নিয়ে তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতা এলে প্রতি পরিবারের গৃহকর্ত্রীকে চিকিৎসা কার্ড দেওয়া হবে। আগামী দিনে বিএনপি সহনশীল রাজনীতি করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বিএনপি এত লক্ষ্য করেছেন, এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে, আপনার মবক্রেসি একদিকে চলছিল, আবার অন্য অন্য কিছু দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। এখন কোনো স্বৈরাচার তো নাই, কিন্তু বিএনপি রাস্তায় নামার কোনো কর্মসূচি দিচ্ছে না। অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না, এবং এইটাই বিএনপির আগামী দিনের রাজনীতি। এই জন্য আমরা স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে আতাত করে একটি গোষ্ঠী দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। যত ষড়যন্ত্রে, যত রকমের আওয়ামী প্রেতাত্বের সাথে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করতে চান, কিছুই হবে না। প্রয়াত ঢাকা মহানগর নেতা সাইফুল ইসলাম পটুর স্মরণে নয়াপল্টনে মিলাদের আয়োজন করে বিএনপি। অংশ নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকলে দেশের উন্নয়ন হবে। রাজনীতি যারা করছে তাদের হাতে রাজনীতি ছেড়ে দিন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনকে সাজানো এবং সমঝোতার নির্বাচনের দিকে নেয়ার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, এনসিপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে তা এখনো চূড়ান্ত হয়নি। ভোটের মাঠে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির। চলতি মাসের 6 তারিখ থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। 20 নভেম্বর পর্যন্ত 1484 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। রবিবার রাজধানীর মিন্টু রোডে আবু সাইদ কনভেনশন হলে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। সাক্ষাৎকার কার্যক্রম শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগের নির্বাচনগুলোর মতোই এবারও টাকা ও পেশিশক্তির আধিপত্য দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের প্রচেষ্টা চলছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে, এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে।
এনসিপির আসন ভাগাভাগি ও জোট নিয়ে গণমাধ্যমে নানান প্রচার চললেও ৩০০ আসনে নিজেদের প্রস্তুতির কথা জানালেন এনসিপির আহ্বায়ক। আমাদের পুরো নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে। ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা, সেটা কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে সেটার জন্য কথা বলতে প্রস্তুত। আমরা বলবো, দেশবাসীর কাছে আমরা বলবো, এখানে কোনো গোপন কিছু নাই। কিন্তু এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা। এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন এনসিপির প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না। আর সার্জিস আলম বলেন ভোটাররা এখন অনেক সচেতন, তারা আর মার্কা দেখে ভোট দিবে না। এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে, মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে, পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে, এই সময় শেষ হয়ে এসেছে। আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি দামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। সাক্ষাৎকারে মনোনয়ন প্রত্যাশীরা প্রার্থী হিসেবে নিজেদের যোগ্যতার কথা তুলে ধরেন। 30% লোকে ব্যক্তিগতভাবে চেনে। আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। আমি একজন মানবাধিকার কর্মী। নারীর কর্মসংস্থান নিয়ে আমি কাজ করছি দীর্ঘ 15-16 বছর থেকে। প্রায় 1-1.5 হাজার নারী আমার মাধ্যমে বিভিন্ন ট্রেনিং পেয়ে তারা প্রতিষ্ঠিত। জুলাইয়ের মতো করে আমাদের সমর্থন সাহস জুগিয়ে তরুণদের নেতৃত্বে তাদের জনগণের ক্ষমতা নিশ্চিত করার জন্য আমাদেরকে সাহায্য যোগাবে, সমর্থন যোগাবে। যোগ্য, সৎ ও নতুন নেতৃত্ব নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা প্রকাশ করেন এনসিপির শীর্ষ নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেছেন। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক ও 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান, যেখানে 2024 থেকে 2025 ও 2025 থেকে 2026 অর্থ বছরে নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক, 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা। দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এই বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না কমনওয়েলথ ও বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপির নেতারা। তাদের অভিযোগ, একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। 5 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচুয়ে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরে বিশিষ্টজন সরকারি কর্তা ব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খসরু বলেন, গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি। তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে সোফার। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি। আমরা তো বিএনপি সবসময় সব কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধিরা। তারাও নির্বাচন সহ সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। এরপর মিয়া গোলাম পরোয়ার বলেন, আপাতত নির্বাচন বানচালের শঙ্কা নেই। যদি কোনো অপশক্তি 24 বা 18-র মতো নির্বাচন করতে চায়, জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। আমরা মনে করি জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায়
সেই 17-18 বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা। ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই। যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে, ভোটাররাই সেটা প্রতিরোধ করবে। বিকেলে শার্লি বচুয়ের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারাও। আসন্ন ভোট ও সংস্কার সহ নানা ইস্যুতে মতবিনিময় করেন তারা। বৈঠক শেষে নাহিদ ইসলাম নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব, তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে। পুলিশ প্রশাসনের বিষয়টা আমরা বারবারই বলে এসেছি। একটা তো হচ্ছে যে পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। এনসিপি এককভাবে 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় এনসিপি এককভাবে 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 অঞ্চলে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সকালে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে কথা জানান সচিব। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তার আগে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকাল 11টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউই। পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। 1 ঘণ্টার বৈঠকের পর সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ, এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি, এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। ইসি জানায়, বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে ভোটের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 364 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 778 জন, শনাক্ত রোগী বেড়ে 90,264 জনে দাঁড়িয়েছে। চলতি বছরে এ যাবৎ মোট 87,442 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মরদেহ গুম করতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান হত্যার পর পেট কেটে নদীতে ফেলতেন। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের পৃথক 2 মামলায় রোববার এমনটাই জানিয়েছে প্রসিকিউশন। অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানায়। মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে ZI খান পান্নাকে নিযুক্ত করেছে রাষ্ট্র। আওয়ামী শাসনামলে গুম ও নির্যাতনের 2 মামলায় 1 মাস পর রোববার একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 13 সেনা কর্মকর্তাকে।
সকাল 11:30টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্যরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে। পরে গুমের 2 মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর নির্ধারণ করেন আদালত। এদিন এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। হ্যাঁ, ভার্চুয়ালি যেটা আবেদন দিছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। স্পেসিফিক্যালি এই আসামি জিয়াউল হাসান, তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে বিচারকদের ছবি, অপমানজনক কমেন্ট ফেসবুক, টেলিভিশন, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা। 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। তবে কেউ কেউ এই সিদ্ধান্তকে একাডেমিক অনিশ্চয়তার নতুন চাপ বলেই মনে করছেন। ভূমিকম্পের পর থেকে আতঙ্ক পুরো ক্যাম্পাস জুড়ে। রোববার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে থাকেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, সূর্যসেন হল, শহীদুল্লাহ হল, বেগম রোকেয়া হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ। শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের পর খসে পড়েছে পলেস্তারা, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। এমন পরিস্থিতিতে হলে অবস্থান করা ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের লিভ করা উচিত, কারণ আমাদের সব কিছুর উপর তো আসলে জীবন, এটাই তো আমাদের জীবন থাকলে সব কিছু থাকবে। শিক্ষার্থীদের মধ্যে একটা প্যানিক কাজ করছে, কেউই হয়তো অল্প কিছু ঝাঁকুনি দিলেই নার্ভাস হয়ে যাচ্ছে, তারা হচ্ছে যে প্যানিক অ্যাটাকে অনেক রকমের ডিসিশন নিচ্ছে, হুটহাট অসুস্থ হয়ে পড়তেছে। তার জন্য হয়তো 15 দিন এনাফ। ভবনগুলোর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যাচাই করে প্রয়োজন হলে কিছু হল আংশিক বা পুরোপুরি সংস্কারের দাবি শিক্ষার্থীদের। তাদের একাংশ একে সময়োপযোগী সিদ্ধান্ত বললেও একাডেমিক সময়সূচি এলোমেলো হয়ে যাওয়ার উদ্বেগ অনেকের। অনেকের অল্টারনেটিভ কোনো থাকার জায়গা নেই, তারা আসলে কোথায় যাবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 15 দিনের জন্য হল বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই 15 দিন আমার কাছে মনে হয় না যে তারা হলের বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে। বাংলাদেশের যে জায়গায় অবস্থান করি না কেন এই জিনিসটা হইতে পারে। প্লাস আপনি ঢাকাতে দেখেন 2 কোটিরও বেশি মানুষ বসবাস করে, তো তারা তো আর ঢাকা ছেড়ে চলে যাচ্ছে না। ক্লাস আর পরীক্ষা বন্ধ করে কি হবে? আমাদের তো সমস্যা হলে, কিন্তু তারপর যখন আবার রাত্রে বললো যে হল বন্ধ করে দেওয়া হবে, শিক্ষার্থীদেরকে বাড়ি চলে যেতে হবে, তখন আবার তারা এটার বিরোধিতা করতেছে। আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া করতেছে আর কি। প্রশ্ন হলো, এই বন্ধের মধ্যেই কি টেকসই সমাধান পাওয়া যাবে, নাকি শিক্ষার্থীরা আবার আগের মতোই ঝুঁকির মধ্যে ফিরবে? এটা চট করে টেকসই হবে না, এটা হলো শর্ট টার্ম মেজার। আমরা এই 15 দিন সময়ের কথা বলেছি, এটা বেশিও লাগতে পারে, এটা কৌশলীদের বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে আমরা এটা করব। এটা একটা শর্ট টার্ম মেজার, ইমিডিয়েটলি এই ক্ষতিগুলো চিহ্নিত করা আমাদের দরকার। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে শনিবার দিবাগত রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয়
বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা এবং প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে বলে জানান উপদেষ্টা। আরও বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২,০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এই পদোন্নতি দীর্ঘদিন আটকে রয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সরকার দ্রুত মামলা নিষ্পত্তির চেষ্টা করছে। মামলা নিষ্পত্তি হলেই ৩২,০০০ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। আমি শুনেছি তোমরা পড়াশোনাতেও খুব ভালো করছো। একটা বড় বিজ্ঞপ্তি দিয়েছি, প্রচুর শিক্ষক নিয়োগ হবেন, ফলে এই আমরা বিনিয়োগ দিচ্ছি, এটা পূরণ হবে একটা বিষয়। আমরা ৩২,০০০ সহকারী প্রাথমিক শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেবো, আর ৩২,০০০ নতুন পদ ফাঁকা হবে, সেগুলো তো আবার আমরা নিয়োগ দেবো। ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় দ্রুত কিছু সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতার সংকেত। এরপর আর বসে থাকার সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোর কর্তৃত্ব নিতে হবে সরকারকে। ঝুঁকি মোকাবেলায় কোনো ছাড় দেওয়া যাবে না বলেও মন্তব্য তার। এদিকে রাজুক চেয়ারম্যান জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকায় প্রায় ৩০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে। বেশ কয়েক বছর যাবতই কিন্তু আমাদেরকে সতর্কবার্তা প্রকৃতি দিয়ে যাচ্ছে যে তোমরা প্রস্তুত হও, কিন্তু আমরা আসলে সে অর্থে প্রস্তুতিটা নিইনি। বিশেষজ্ঞদের সাথে বসে, দেশি বলেন বিদেশি বলেন, বিশেষজ্ঞদের সাথে বসে আমরা আসলে ঝুঁকি কেমন করে অ্যাসেস করব এবং ঝুঁকি নিরূপণে কি কাজ করব সেটা করে ফেলব। বিল্ডিং কোড না মানলে ভবিষ্যতে ভূমিকম্পে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, রাজুককে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক, ভূমিকম্প ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যাবে। জলাশয়ে খোলা মাঠ রক্ষায় রাজুককে আরও সজাগ থাকতে হবে। জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা অনুযায়ী ভূমিকম্পে কাজ করবে। এগুলি সময় আমাদের একটু দেখতে হবে। আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা নাই, আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলি আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই। 2009 সালের থেকে ইয়ের পরে যেই সব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল, স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কাজ স্থগিত করেছে সরকার। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান একথা জানিয়েছেন। বলেছেন, ভূমিকম্পের কারণে সড়ক, সেতু, মেট্রো রেল সহ যেসব স্থাপনায় ফাটল দেখা গেছে তা অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই যে অনুসন্ধান কার্যক্রম যদি চলে, তখন এটা তো আবার গ্রাউন্ড কি দেশে ওরা তো ওখানে ইয়ে করে, এটা যাতে এফেক্টেড না হয়। কতক্ষণ বন্ধ থাকবে স্যার? 48 ঘন্টা। বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সকালে ভুটানের প্রধানমন্ত্রী অবস্থানরত হোটেলে এই সাক্ষাৎ করেন তারা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের সাথে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা। এর আগে শনিবার সকালে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তবগে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা, ইন্টারনেট সংযোগ নিয়ে 2টি সমঝোতা স্মারক সই হয়। বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কয়েকটি আসনে বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতার কর্মী সমর্থকরা। জামালপুর 3 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিকেলে মেলান্দহ বাজার এলাকায় গণমিছিল বের করেন মনোনয়ন বঞ্চিত AKM ইহসানুল হক মঞ্জুর সমর্থকরা। বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা শহীদ মিনারের সামনে সমাবেশ করেন তারা। আর এ সময় বক্তারা অভিযোগ করেন, আসনটিতে যথাযথ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি। সাবেক সচিব AKM ইহসানুল হক মঞ্জুকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবি তারা জানান।
নোয়াখালী ৬ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে হাতিয়ার ফাজিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফিন আলীর সভাপতিত্বে এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান কর্মী সমর্থকরা। সাতক্ষীরা ৩ আসনে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন আন্দোলনকারীরা। বিকেলে আশাশুনি উপজেলার বুধহাটায় লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম। তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় তিনি বলেন, জনগণের আন্দোলনের বিষয়টি বিএনপির সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টিগোচর হয়েছে, আশ্বস্ত করা হয়েছে মনোনয়ন পুনর্বিবেচনার, আর তাই স্থগিত করা হয়েছে আন্দোলন কর্মসূচি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন যারা রাজনীতিতে আছেন তাদের মধ্যে বিএনপি দেশ পরিচালনায় সবচেয়ে যোগ্য অভিজ্ঞ বলে মন্তব্য করেছেন খুলনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, খুলনা বিএনপির ঘাঁটি, এখানে যতবার অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বিএনপি ততবার বিজয়ী হয়েছে। বিএনপি একটি সুবৃহৎ রাজনৈতিক দল এবং জনপ্রিয়তাও বেশি। খুলনা বিএনপিতে এখনও যে বিভেদ চলছে সেটি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে ঐক্যবদ্ধ বিএনপিতে রূপ নেবে বলেও জানান তিনি। ফ্যাসিবাদ যে ক্ষত সৃষ্টি করেছে তার পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে আহ্বান জানান নেতাকর্মীদের। প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তনে ৭,২৮৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২১ জন গ্র্যাজুয়েটকে পদক প্রদান করা হয়। সমাবর্তনে সভাপতিত্ব করেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাবনায় সাব ডিলারদের নিয়ে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের রিটেইলার্স বিজনেস মিট ও বাৎসরিক হালখাতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আতাইকুলা বাজারে এই আয়োজন হয়। অনুষ্ঠানে রিটেইলারদের বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ২০২৬ সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ডিলাররা বলেন, যমুনা ইলেকট্রনিক্সের বিভিন্ন উদ্যোগে পণ্য সামগ্রীর ব্যাপক চাহিদা বেড়েছে, পাশাপাশি বিক্রয়ও বৃদ্ধি পাচ্ছে। মুনাফা নিয়েও খুশি ডিলাররা। ভোক্তারাও যমুনা ইলেকট্রনিক্সের উপহার ও কম মূল্যে বিশ্বমানের পণ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট বলেই জানান ব্যবসায়ীরা। কাজী মনির ইলেকট্রনিক্সের পরিচালক কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ সেলস মোহাম্মদ মাকসুদুর রহমান। আগামীতে যমুনা ইলেকট্রনিক্স আরও নতুন নতুন মডেল এবং রঙের পণ্য নিয়ে আসবে বলেও জানান তিনি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের প্রায় ২৫০ কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আর লিভ ইনক্যাশমেন্ট নিয়ে অনিশ্চয়তায় আজ প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি করেছেন। কর্মীদের অভিযোগ, প্রকল্প একেবারে শেষ পর্যায়ে পৌঁছলেও এখন পর্যন্ত পাওনা পরিশোধে কোনো লিখিত নিশ্চয়তা দেয়নি কর্তৃপক্ষ। ৩০ নভেম্বরের পর শতভাগ কর্মী বেকার হয়ে যাবেন। তারা বলেন, এই পাওনাই শেষ ভরসা, আর সেটি ঝুলে থাকায় ক্ষোভ চরমে উঠেছে। অবস্থান কর্মসূচিতে তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। একই সাথে স্পষ্ট ঘোষণা না এলে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন অংশগ্রহণকারীরা। এদিকে প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন জানান, দীর্ঘদিন দায়িত্ব পালন করে এভাবে অনিশ্চয়তায় পড়ে তারা হতাশ এবং ক্ষুব্ধ। ৪৭তম বিসিএস এর সময় পেছানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে লিখিত পরীক্ষার্থীরা। এতে একপাশের যান চলাচল বন্ধ হয়েছে। বিকেলের পরে এই অবস্থান নেন তারা। তাদের দাবি, পূর্বের বিসিএস পরীক্ষার্থীদের ৬ মাস থেকে ১ বছর সময় দিলেও তাদের ক্ষেত্রে ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা তাদের জন্য অযৌক্তিক। আর পিএসসির কাছে দাবি, তাদের জন্য যৌক্তিক সময় দেওয়া হয়, আর তা না হলে ব্লকেট কর্মসূচির মতো নানা ধরনের আন্দোলনের দিকে যাবেন তারা। এর আগেও বেশ কয়েকবার শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন তারা। বলেন, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হলে তাদের সাথে অন্যায় করা হবে বলে তারা মনে করছেন। এদিকে মিছিল নিয়ে জাদুঘরের সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই বসে পড়েন তারা। দাবি আদায়
করে সড়ক ছাড়ার কথা জানান শিক্ষার্থীরা। পঁয়তাল্লিশ দিনে এখানে কিছুই শেষ করতে পারবো না, ধরতে গেলে পরীক্ষায় বসার যোগ্যতাও লাভ করতে পারবো না সেই হিসাবে। তা আমরা যাচ্ছি আমাদের একটা যুক্তি সময় দিতে। আমরা আমাদের দাবিটা উপস্থাপন করতেছি, স্পেশালি 24-এর পরে আমরা আমাদের দাবি নিয়ে এত কষ্ট করবো সেটা কখনো ভাবিনি। 45, 44 বা আলাদা যাই দেখি, প্রত্যেকটা মিনিমাম 8 মাস। তা আমাদের জন্য কেন 45 দিন বা 50 দিন? এই জন্য আমাদের এই আন্দোলনটা। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘিরে হামলায় দুপক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি। বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তৌহিদি জনতার ব্যানারে আলেম সমাজ। সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা। মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা। এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন। হামলা পাল্টা হামলায় আহত হন দুই পক্ষের অন্তত 5 জন। আমাদের উপর আক্রমণ করছে, সবাই হলো দৌড়ায় আমাদের কাছ থেকে পালানোর চেষ্টা করছে। তো তারপরেও আমাদের 4 জন লোককে ওরা এমন ভাবে গুরুতর আহত করছে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা, তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয় মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি। প্রশাসনের অনুরোধে তারা এলাকা ছাড়েন। অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আলেম সমাজ। বাংলাদেশের সবচেয়ে ভদ্র সমাজ হলো আলেম সমাজ, কে বলে? সেটার প্রমাণ আমরা ইনশাল্লাহ দেখাবো। ওরা যা করেছে তার জবাব আমরা প্রশাসনের কাছে চেয়েছি, প্রশাসন দিলে আলহামদুলিল্লাহ, না দিলে কি হবে সেটা পরবর্তী মুরব্বীরা সিদ্ধান্ত দেবে। সম্প্রতি মানিকগঞ্জের ঘিউরে এক পালাগানের আসরে ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। যুক্তরাষ্ট্রের সতর্কতার জেরে ভেনেজুয়েলা থেকে ফ্লাইট উড্ডয়ন বাতিল করল 3টি দেশের এয়ারলাইন্স। দেশটির আকাশসীমায় যে কোনো বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে পারে বিদেশি বিমান, এমন সতর্ক বার্তা দেয় যুক্তরাষ্ট্র। এরই জেরে শনিবার কারাকাস থেকে সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ব্রাজিলের গল, কলম্বিয়ার এভিয়াঙ্কা, পর্তুগালের ট্যাপ এয়ারলাইন্স। সম্ভাব্য ঝুঁকি এড়াতে 2 থেকে 7 দিন পর্যন্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে দেশগুলো। অন্যদিকে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলাগামী সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে স্পেনের আইবেরিয়া এয়ারলাইন্স। ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে শনিবার রাজপথে জড়ো হয় শত শত মানুষ। রিমুভাল কোয়ালিশন নামের একটি স্থানীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় সরকার হটাও শীর্ষক র্যালি। ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এরপর প্রতিবাদী পোস্টার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে ওয়াশিংটনের বিভিন্ন সড়কে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানায় আন্দোলনকারীরা। আবারও শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। বলেন, 8 যুদ্ধের মধ্যে 5টি সরাসরি শুল্ক আরোপের হুমকি দিয়ে থামিয়েছেন তিনি। দাবি করেন এতে বিভিন্ন দেশ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করেছে, যা মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। এর আগেও বেশ কয়েকবার যুদ্ধ থামানোর কৃতিত্বের দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল, আর্মেনিয়া, আজারবাইজানের মধ্যকার সংঘাত থামানোর দাবি তার মধ্যে অন্যতম।
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিজ হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে 24 ফিলিস্তিনি। বোমার আঘাতে আহত হয়েছে অন্তত 87 জন। দফায় দফায় বিমান হামলার শিকার হয়েছে গাড়ি, আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন। উত্তরে গাজা সিটি দেইর আল বালা নুসাইরাত শরণার্থী শিবিরে টার্গেট করা হয়েছে। গাজা সিটিতে মৃত্যু হয়েছে 11 জনের, আহত হয়েছেন 20 জন। দেইর আল বালায় একটি বাড়িতে হামলার পর বিস্ফোরণের ঘটনায় 3 জন প্রাণ হারায়। নুসাইরাতেও হামলার টার্গেট হয়েছে আবাসিক ভবন। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস সদস্যরা হামলা চালানোয় পাল্টা অভিযান চালিয়েছে তারা। আর হামাসের 5 সিনিয়র নেতাকে হত্যার দাবিও করেছে। 10 অক্টোবর থেকে গাজায় 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ গেছে কমপক্ষে 342 জন ফিলিস্তিনির। এই ছিল সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।